দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, ফিরে আসছে ৭১-এর শরণার্থী স্মৃতি। বাণিজ্য বন্ধের কারণে দুই পারেই মানুষ কর্মহীন, ব্যবসায়ীরা উদ্বিগ্ন। সাল ১৯৭১, উত্তাল বাংলাদেশ। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মানুষ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। বন্ধুর মতো তখন পাশে দাঁড়িয়েছিল প্রতিবেশী দেশ ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরাসরি বাংলাদেশের স্বাধীনতাকামীদের পাশে দাঁড়িয়েছিলেন। সেটাই কি ফের ফিরে আসতে চলেছে? একটি প্রতিবেশী দেশ যখন অরাজকতার স্বর্গ হয়ে ওঠে, তখন আশপাশের দেশগুলিতে তার প্রভাব পড়ে। ১৯৭১ সালেও এইরকম ঘটেছিল। দলে দলে বাংলাদেশি শরণার্থীরা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাজ্যগুলিতে ঢুকে পড়েছিল। এদের সাথে আশ্রয় নিয়েছিল মুক্তিযোদ্ধারাও। ত্রিপুরার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের শিবির তৈরি হয়েছিল। ৫৩ বছর আগের সেই স্মৃতি কি ফিরে আসছে? এটাই এখন মূল প্রশ্ন। এবার আর ওপারের মানুষের মধ্যে সেই অর্থে বিশেষ পার্থক্য থাকার কথা নয়। সবচেয়ে বড় কথা হলো, তারাও বাংলাভাষী, আমরাও বাংলাভাষী। ভাষাগত একটা আমাদের সম্পর্ককে অনেক গাঢ় করে তুলেছে। মাঝে মাঝেই দুই দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া কিছু অবাঞ্ছিত ঘটনা সেই সম্পর্কের বাঁধনকে সাময়িকভাবে ছিন্ন করেছে। তবে জোড়া লাগতেও দেরি হয়নি। বাংলাদেশে সম্প্রতি গণ আন্দোলনের নামে যে অরাজকতা তৈরি হয়েছে, তা অতীতের বাংলার শ্রেষ্ঠ রাজা শশাঙ্কের প্রয়াণ পরবর্তী অবস্থার সাথে তুলনীয়। ঐতিহাসিকরা এর নাম দিয়েছিলেন মাতসোনায়। বাংলাদেশের কোনো বিপর্যয়ই ভারত কখনো পিছিয়ে থাকেনি। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সামরিক সাহায্য দিয়ে স্বাধীন করেছিলেন বাংলাদেশকে। সেই দেশের লক্ষ লক্ষ শরণার্থী এবং মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছিলেন এই দেশে, যার অন্যতম ছিল ত্রিপুরা। সামান্য ১০,৪৯১ বর্গ কিলোমিটার আয়তনের এক ছোট্ট রাজ্য তার বিশাল হৃদয় উপুর করে প্রতিবেশী দেশের দুর্গতদের আশ্রয় দিয়েছিল। টানা ১০ মাস ভারত সরকার তাদের ভরণ পোষণ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারা ফেরত গিয়েছে নিজ দেশে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পর এই প্রশ্নটাই এখন জোরালো হয়ে উঠেছে যে ফের কি ১৯৭১ ফিরে আসছে? যেভাবে প্রতিবেশী দেশের দিকে সর্বোচ্চ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত, এবারও কি সেটা হতে চলেছে? ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশের মানুষ ঢুকে পড়ছে বলে জানা গিয়েছে। লঙ্কামুড়া সীমান্ত দিয়ে মাত্র ৫,০০০ টাকার বিনিময়ে ভারতে ঢুকে পড়ছে সেই দেশের মানুষ। তারা এখন উদ্ভ্রান্ত, প্রাণের ভয়ে কম্পিত। তাই ৫,০০০ নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করতেও তাদের কোনো আপত্তি নেই। সাময়িকভাবে নিজেদের প্রাণ রক্ষা করতে চায় তারা। ইতিমধ্যেই বিএসএফের ডিজি আগরতলায় এসেছেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই তিনি এসেছেন। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এক উদয়পুর ছাড়া বাকি সব কয়টি মহকুমায় বাংলাদেশ সীমান্ত রয়েছে। ফলে শরণার্থীদের চাপ এবারও হয়তো সামলাতে হবে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি ও মালদা জেলার মানিকগঞ্জের দুই দেশের মানুষ কাঁটাতারের বাঁধনে আটকা পড়েছে। অসহায় আর্তনাদ। কাতারে কাতারে বাংলাদেশের মানুষ কাঁটাতারের বেড়ার কাছে এসে আটকে গিয়েছেন। তাদের আত্মীয় স্বজনরা কয়েক ফুট দূরে ভারতীয় সীমান্তে। পরস্পরকে ছুঁয়ে দেখার অবস্থাও নেই। এটাই হলো বর্তমান পরিস্থিতি। পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম এবং ত্রিপুরা, এই ৪টি রাজ্য বাংলাদেশ সীমান্ত ঘেরা। উল্লেখযোগ্য এটাই যে ১৯৭১ যুদ্ধে বাকি ৩ রাজ্যের চেয়ে ত্রিপুরার ভূমিকা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবারও ত্রিপুরায় আসতে শুরু করেছে অসহায় মানুষজন। ১৯৭১ মতোই কি এবারও বন্ধু রাষ্ট্র ভারত এগিয়ে আসবে? ইতিমধ্যে বাংলাদেশি নাগরিকেরা আসতে শুরু করে দিয়েছেন। আপাতভাবে বিষয়টা বেআইনি। এবার আইনি পথে এগুবে এই দেশ, নাকি মানবিকতাকে প্রাধান্য দেবে? বাণিজ্য বন্ধের কারণে দুই পারেই মানুষ কর্মহীন, ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাংলাদেশের আভ্যন্তরীণ উলটপালটে সরাসরি ক্ষতির শিকার হচ্ছে ত্রিপুরা।
স্থলবন্দরগুলিতে আমদানি রপ্তানি বন্ধ হয়ে পড়ায় তার প্রভাব আগরতলার বাজারহাট রাস্তায় দেখা যাচ্ছে। শুধুমাত্র আগরতলা স্থলবন্দরে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা 1,000-এর কাছাকাছি। শুধু মাছ আমদানির ক্ষেত্রে শ্রমিক, ভ্যান চালক সহ অন্যান্য কাজের সঙ্গে জড়িত রয়েছেন 5 শতাধিক মানুষ। তারা গত সপ্তাহকাল ধরে কর্মহীন হয়ে আছেন। আমদানি রপ্তানিকারকদের দোকানপাট বন্ধ, কোনো কাজ নেই কোনো কাজ নেই হাজার মানুষের সামনে। অন্যদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের কারণে রাজনৈতিক পালাবদলের স্রোতে সেই দেশে একাংশ উৎসাহী মানুষ ভারতীয় পণ্য না কেনার জন্য প্রচারে নেমেছেন। তবে এর পাল্টা গোষ্ঠীও আছে। ভারতীয় পণ্য যে গুণমানে বাংলাদেশের পণ্যের চেয়ে ভালো সেই কথাও বলা হচ্ছে। ফলে সেই দেশের বাজারে যে ভারতীয় সামগ্রীর বাজার বেঁচে থাকবে তাতে সন্দেহ নাই। আবার আলু, পেঁয়াজ, জিরা, মশলার জন্য বাংলাদেশকে ভারতের দিকে তাকিয়ে থাকতে হয়। সরকার বদলালেও বাজার যে বদলাবে না তা অনুমান করা যাচ্ছে। কিন্তু সেই ব্যবসা স্বাভাবিক কবে হবে এই নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। আগরতলা স্থলবন্দর দিয়ে শুক্রবার বাদ দিয়ে প্রতিদিনই যে মাছ আসে সেই মাছ সব কয়টা বাজারে বিক্রি হয়। এই সপ্তাহে এখনও মাছ আসেনি। বৃহস্পতিবার বাংলাদেশে নতুন সরকার শপথ নিচ্ছেন। শনিবার যদি বাংলাদেশের মাছ এসে না পৌঁছায় তাহলে আগরতলা সহ ত্রিপুরার বাজারে মাছের অভাব দেখা দেবে। বাজারগুলিতে মাছের দোকান খোলা হবে কিনা সন্দেহ দেখা দিয়েছে। সীমান্তের ওপার থেকেও একই রকম খবর পাওয়া যাচ্ছে। তাদের দেশের মৎস্য চাষি ও ব্যবসায়ী, জেলে সহ বিশাল অঙ্কের মানুষ কর্মহীন হবে। রেল, সড়ক যোগাযোগ বন্ধ। বাংলাদেশের সঙ্গে কোনো স্থল বা জলবন্দর দিয়েই আমদানি রপ্তানি না থাকায় বাংলাদেশের ব্যবসায়ীরাও চিন্তিত হয়ে আছেন। আরও এক সপ্তাহ এই অবস্থা থাকলে বাংলাদেশে নানা ধরনের ওষুধের অভাব দেখা দেবে। এর থেকে কীভাবে রেহাই পাওয়া যায় এই নিয়ে অধিকাংশ মানুষের ভাবনা। এই ধরনের সংকটের মুখে দাঁড়িয়ে আছে দুই দেশের মানুষ। প্রতিবেশী বাংলাদেশে অভ্যুত্থানের পর এখন অরাজকতা চলছে, আবার শেখ হাসিনা ভারতেই আশ্রয় নিয়ে আছে। সব মিলিয়ে ভারতীয় পণ্য সম্পর্কে বাংলাদেশে যত দিন যাচ্ছে তত দুশ্চিন্তা বাড়ছে। দেশের অরাজক অবস্থার তাই তাড়াতাড়ি সমাপ্তি চাইছে সবাই। বাংলাদেশের আন্দোলনের ছাত্রনেতা থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া থেকে শুরু করে সেই দেশের সেনাপ্রধান সবাই শান্তির আহ্বান জানাচ্ছেন। বৃহস্পতিবার দেশে ফিরে শপথ নেবে নতুন সরকারের প্রধান ব্যক্তি মোহাম্মদ ইউনূস। ইউনূস বিদেশ থেকে বার্তা পাঠিয়ে দেশের মানুষকে শান্ত থাকতে, হিংসা থেকে দূরে থাকতে বলেছেন। বাংলাদেশ শান্ত না হলে, অরাজক অবস্থা না কাটাতে পারলে সেই দেশের সংখ্যালঘু মানুষ বাঁচবে না। এই পরিস্থিতি চললে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হবে না। ক্ষতি হবে দুই দেশের মানুষের। ইতিমধ্যেই পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে এসে বেশ কয়েকজন নাগরিক রাজ্যে অবস্থান করছেন। গত 2 এবং 3রা তারিখ যখন পার্শ্ববর্তী রাষ্ট্রে আন্দোলন তপ্ত হয়ে উঠছে তখনই সুযোগ বুঝে অন্তত 12 থেকে 14 জন নাগরিক এই রাজ্যে চলে আসেন। এই রাজ্যের সংস্কৃতি এবং সাহিত্য অঙ্গনে পরিচিত তারা প্রত্যেকেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। গত 2 দিন আগেও ওই 12 থেকে 14 জনের মধ্যে বেশ কয়েকজনকে শহরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। বৈধ পাসপোর্টে তারা সকলে এসেছেন বলে খবর। রাজ্যের বেশ কয়েকটি শিল্প সাহিত্য বিষয়ক সংগঠন তাদেরকে আশ্রয় দিয়েছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। তাদের আশা নিয়ে আপত্তি না থাকলেও যে বিষয়টি ইতিমধ্যেই প্রশ্ন হিসেবে মাথাচাড়া দিয়ে উঠেছে তা হলো রাজ্যে তারা থাকছেন কোথায়, কে বা কারা তাদেরকে সাহস করে আগলে রেখেছেন। আরও একটি প্রশ্ন যা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে তা হলো রাজ্যে যদি এখন ওপার বাংলা থেকে কোনো বহুল পরিচিত বা অপরিচিত মুখ এসে আশ্রয় নেন তাহলে পুলিশ প্রশাসনকে কি সেই বিষয়ে জানাতে হবে? এখনও সীমান্ত দিয়ে এই দেশের নাগরিককে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাহলে ওই 12 থেকে 14 জন কিভাবে এলেন? জানা গিয়েছে তারা সীমান্তে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগেই চলে এসেছিলেন। গত কয়েকদিন ধরে পার্শ্ববর্তী রাষ্ট্রটি যে উত্তাল অবস্থার মধ্যে রয়েছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
অনেকটা সেই কারণেই আখাউড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, চট্টগ্রাম এবং ঢাকা থেকে বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী, লেখক, সাংবাদিক এবং সংস্কৃতি কর্মীরা বর্তমানে রাজ্যে অবস্থান করছেন। এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে নিশ্চয়তা আদায় করতে চাইলে তারা স্পষ্ট জানিয়েছেন যে বৈধ পাসপোর্টে কে বা কারা কখন আসছেন তা মনে রাখা সম্ভব নয়। ইতিমধ্যে রাজ্যের কয়েকটি সাংস্কৃতিক সংগঠন বিষয়টি নিয়ে ওয়াকিবহাল বলেও জানা গিয়েছে। দেখার যেসব নাগরিকেরা সম্প্রতি ওপার থেকে এদিকে এসে আশ্রয় নিয়েছেন তারা কতদিন নিজেদের অবস্থানে অনড় থাকতে পারেন।